ব্রিটিশ পরিচালক ডেভিড লিনের কালজয়ী লরেন্স অফ অ্যারেবিয়া ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন তিনি, যদিও যেতে রাজি হননি। অমিতাভ বচ্চনের মতে, তরুণ অভিনেতারা পর্দায় পূর্বজদের কাজ দেখতে দেখতে সবসময় ভাবে, আমি হলে এই সিনটা কিভাবে করতাম। কিন্তু ওর অভিনয় দেখার পর কোনো বিকল্পের কল্পনাই করা যায় না। আবার জাভেদ আখতারের কথায়, এখনকার অনেকেই খেয়াল করেন না অভিনয়ের ব্যাকরণ ও ছন্দে হয়তো অজান্তে তাঁরা ওকেই অনুসরণ করছেন। তাঁর অভিনয়ের গুণমুগ্ধ স্বয়ং সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত থেকে শুরু করে হাল আমলের শাহরুখ খান পর্যন্ত। তিনি ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা, হিন্দি চলচ্চিত্রের যুবনায়ক দিলীপ কুমার। অভিনয় ছাড়ার কয়েক দশক পেরিয়ে এসেও রূপলী পর্দায় আজও অটুট যার আশ্চর্য স্বরক্ষেপণ এবং অভিনয় দক্ষতার জাদু সম্মোহন। ব্রিটিশ ভারতের পেশোয়ারে 1922 সালের 11ই ডিসেম্বর জন্ম মোহাম্মদ ইউসুফ খানের। বাবা লালা গোলাম সরওয়ার, মা আয়েশা বেগম। বাবা ছিলেন ফল ব্যবসায়ী। 1930 সালে পরিবার নিয়ে মুম্বাইয়ে চলে আসেন তাঁরা। কর্মজীবনের শুরুতে ইউসুফ ছিলেন ক্যান্টিন মালিক, পাশাপাশি শুকনো ফল সরবরাহ করতেন। এভাবেই কয়েক বছর পর হঠাৎ এসে যায় চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ। মাসিক 1250 টাকা বেতনে বম্বে টকিজে তাঁকে সই করান দেবিকা রানী। 1944 সালে অমিয় চক্রবর্তীর জোয়ার ভাটা ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ। সিনেমায় নেমে ইউসুফ খানই নাম বদলে হয়ে উঠলেন দিলীপ কুমার। 1947 ও 1948 সালে যথাক্রমে জুগনু ও শহীদ সিনেমা বাণিজ্য সফল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিতিন বসুর সঙ্গে মিলন, দিদার, গঙ্গা যমুনা বা বিমল রায়ের পরিচালনায় দেবদাস থেকে মধুমতি। 1976 পর্যন্ত চুটিয়ে অভিনয় করেছেন একের পর এক ছবিতে। 1949 সালের ছবি আন্দাজ, এতে দিলীপ কুমার, নার্গিস ও রাজ কাপুর ছিলেন। নওশাদের সুরে অনেকগুলো ভালো গান ছিল ছবিতে। যেটা ইন্টারেস্টিং ব্যাপার তা হল, ছবিতে মুকেশের গাওয়া গানে ঠোঁট মিলিয়েছিলেন দিলীপ কুমার, আর রাজ কাপুরের ঠোঁটে ছিল মোহাম্মদ রফির গান। ছবিটা দারুণ জনপ্রিয় হয়েছিল। দিলীপ কুমার অসামান্য গান গাইতেন, কিন্তু ছবিতে তাকে নিজের গলায় গান গাইতে একেবারেই প্রায় দেখা যায় না। একমাত্র ব্যতিক্রম 1957 সালের ছবি মুসাফির। এটি একমাত্র ছবি যাতে দিলীপ কুমার নিজের গলায় গান গেয়েছিলেন। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী। এক সময় তিনি পরিচিত হয়ে উঠেছিলেন ট্র্যাজেডি কিং অভিধায়। মনে করা হয় তারানা বা হালচাল ছবি থেকেই এই অভিধার সূচনা, আর পরিণতি দেবদাস ছবিতে। শোনা যায় দেবদাসের এক জরুরি দৃশ্য শুট করার আগের রাত তিনি স্টুডিওয় কাটিয়েছিলেন অভুক্ত, বিনিদ্র, যথোচিত লুক এবং ভাব আনার তাগিদে। কিন্তু অভিনয়ের কোনো নির্দিষ্ট ব্যাকরণে তো তাঁকে বাঁধা যাবে না। তিনি নিজের ভাবমূর্তি ভাঙতে জানতেন। তার প্রমাণ 1967 কমেডি ফিল্ম রাম ও শ্যাম। আবারও এক নতুন ছাঁচে নিজেকে ঢেলে সাজানো। হিন্দি ছবির চালচিত্র তখন বদলে গিয়েছে অনেকখানি। শাম্মী কাপুর বা জয় মুখোপাধ্যায়ের দৌলতে হিন্দি ছবিতে এসে পড়েছে পাশ্চাত্যের ছায়া। কিন্তু এই ছবির বিখ্যাত গান আই হ্যাঁ বাহারেতে সেই ছায়াকে পাশ কাটিয়ে দিলীপ বুঝিয়ে দিয়েছিলেন তার নিজস্বতা। কোহিনূর, আদমি, দিল দিয়া দর্দ লিয়া এবং অবশ্যই বহুল চর্চিত মুঘলে আজম। 6 দশকের রাজত্বে প্রায় 60টি ছবিতে অভিনয় করে তখন তিনি ভারতীয় সিনেমার পাওয়ার হাউস। 1976 সালে 5 বছরের জন্য স্বেচ্ছাকৃত অঘোষিত অবসর। দ্বিতীয় দফায় ফের একের পর এক উজ্জ্বল প্রকাশ। তার অভিনীত শেষ ছবি 1998 সালে মুক্তিপ্রাপ্ত কিলা। অভিনয় করেছেন বেশ কিছু বাংলা ছবিতেও, যার মধ্যে তপন সিংহ পরিচালিত সাগিনা মাহাতোর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদের মতো পরিচালনা প্রযোজনায় মন দেননি সেভাবে। আজীবন অভিনয়েই তনিষ্ঠ ছিলেন দিলীপ।
সাগিনা মাহাতোয় তাঁর সহ অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেছেন, ডাবিংয়ের সময় দেখেছিলাম উনি কতটা পারফেকশনিস্ট। একই সংলাপ 15-20 বার বলতেন নানাভাবে। একজন প্রকৃত শিল্পীরই এমন ডেডিকেশন থাকে। হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা এই অভিনেতা ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মোট 8 বার। 1993 সালে সম্মানিত হয়েছেন ফিল্মফেয়ার আজীবন সম্মাননায়। 1994 সালে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। পাকিস্তান সরকার তাকে ভূষিত করেছে নিশানে ইমতিয়াজ সম্মাননায়। ভারত সরকার 1991 সালে পদ্মভূষণ এবং 2015 সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করেছে তাঁকে। নক্ষত্র খচিত ভারতীয় চলচ্চিত্র জগতে স্টারের সংখ্যা নেহাত কম নয়। প্রচারের আলোয় কেউ কেউ হয়তো তাঁর চেয়েও উজ্জ্বল, কিন্তু অভিনয়, সেখানে আপামর দেশবাসীর মনে দিলীপ কুমার আজও অদ্বিতীয়, অনন্য। আজ তাঁর জন্মদিনে আমাদের সশ্রদ্ধ প্রণাম।